pity us just because we are different, we able. We are human too, we want our rights. We wanna live like humans. Don't pity us. Hey just because Bangladesh, we're why do you differently neglect us? able. We are human too. Why do you We want our rights. We want আজ to live like humans. অত্যন্ত কষ্ট Hey Bangladesh, দুঃখ why do you নিয়ে neglect us? কথা Why do you বলছি disregard আমি differently abled people? ঢাকা Why are they বিশ্ববিদ্যালয় denied the শিক্ষা ও basic human গবেষণা rights? ইনস্টিটিউট Do you বিশেষ know if শিক্ষা differently বিভাগের abled people never সাবেক existed, we চেয়ারম্যান all would have been 1,000 অ্যাডভান্স years কোর্স অন behind. No ডিসেবিলিটি neglect toward the অটিজম differently abled, no অ্যান্ড pity for the ইনক্লুসিভ differently able. They এডুকেশনের only ask for their আমি rights. ফাউন্ডার When I কোঅর্ডিনেটর walk ছিলাম on the streets, you don't এবং see me. You আমার only see this পিএইচডি wheelchair, this আমার cane, অনার্স these আমার folded মাস্টার্স hands. The school সবকিছুই stairs are not for me. প্রতিবন্ধী The ব্যক্তিদের doors to jobs তাদের are not for শিক্ষা me. তাদের অধিকার নিয়ে Riding a এবং bus, আমি voting, এই loving, ডিপার্টমেন্ট অফ everything ইনক্লুসিভ seems এডুকেশন only for you. ইনক্লুশন ইন এডুকেশন You ডিসেবিলিটি say poor রাইটস thing, pat my অটিজম head, রাইটস এই throw a বিষয়গুলো few coins into আমি my begging ক্লাসরুমে bowl and পড়িয়ে walk থাকি away. এবং But you আমি don't আমার hear my স্টুডেন্টদের voice, প্রতিবন্ধী you don't listen to শিক্ষার্থীদের my স্বপ্ন anger, দেখিয়েছিলাম my dreams, যে my পড়াশোনা demands. করতে হবে বড় You just হতে wanna হবে feed ডিগ্রি me নিতে your হবে pity, এবং as if অধিকার I'm পাওয়া not যাবে human, কারণ just a রাষ্ট্র problem. তাদের জন্য কম্পেনসেশন We are তাদের here. We ঐতিহাসিক always have তাদের been প্রতি যে ধরনের forgotten, শোষণ hidden বঞ্চনা by you. করেছে এটার Those অবসান invisible একদিন thousands ঘটাবে of faces. এবং তাদের অধিকার Disability is দিবে not a burden. সরকার Disability is our প্রতিবন্ধী strength. ব্যক্তিদের জন্য সেই We don't want 2012 your সাল pity. থেকে We want our rights. সরকারি প্রথম দ্বিতীয় শ্রেণী Streets, চাকরিতে education, 1% jobs, কোটা respect. এবং We তৃতীয় don't want চতুর্থ your শ্রেণীতে pity. 10 ভাগ We want কোটা our সংরক্ষণ rights. করেছিল Not your এবং kindness, সর্বশেষ but what is কোটা আন্দোলন rightfully জুলাই ours. বিপ্লবের সেই আদালতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল প্রতিবন্ধী কোঠা কখনো বাতিল হতে পারে না এক্সিকিউটিভ অর্ডার We don't want এবং your এটা pity. We পুরো want রাষ্ট্রের our rights. ম্যান্ডেট আমরা ইউএনসিআরপিডিতে স্বাক্ষর Streets, করেছি education, jobs, আমরা জাতিসংঘের respect. কাছে We অঙ্গীকারবদ্ধ want your pity. আমরা We want সাংবিধানিকভাবে our rights. অঙ্গীকারবদ্ধ এই Disability is পিছিয়ে not a পড়া burden. এই যে Disability is প্রতিবন্ধী our জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসবো তাদের ন্যায্য অধিকার দিব তারা 5 দফার দাবিতে আমার শিক্ষার্থীরা পরপর 19 দিন আজকে নিয়ে 19 দিন তারা রাজু স্মৃতি ভাস্কর্যে প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে তারা আন্দোলন করছে এবং আজকে তারা অনশন শুরু করেছে এবং তারা আজকে যমুনা অভিমুখে পদযাত্রা যখন শুরু করে তখন তাদের শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় সেখানে আমি গিয়েছিলাম কান্না চলে চাই তারা চেয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশে তাদের অধিকার চেয়েছে তারা গত 20 তারিখে 20 অক্টোবর এই সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের 5 দফা ন্যায্য দাবির কথা তুলে ধরে এবং ন্যায্য দাবির কথা তুলে ধরলে সেই উপদেষ্টা মহোদয় তাদের সাথে যে ধরনের শব্দ চয়ন করেছে তারা যেটা বলল এটা তাদের জন্য অত্যন্ত অপমানজনক এবং ডিসেবিলিটি রাইটসের বিষয়ে আসলে আমাদের মাননীয় উপদেষ্টা হয়তো এই বিষয়ে তিনি এই বিশেষজ্ঞ নয় কিন্তু মানবতার বিষয়ে বিশেষজ্ঞ হওয়া লাগে না বৈষম্য মুক্ত করা তিনি বলেছেন যে আর 4 মাস আছে কিভাবে তোমাদের এই 5টি দাবি আমরা পূরণ করব আর 5টি দাবি কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে আমরা আন্দোলন করে আসছি আজকের আন্দোলন হচ্ছে 18 সালের আন্দোলনের ধারাবাহিকতা আমরা গত 19 তারিখ থেকে লাগাতার আন্দোলন করছি রাজপথে আন্দোলন করছি এবং আমরা লাগাতার অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে আমাদের মেনে নিলে প্রজ্ঞাপন জারি হলে আমরা অনশন ভাঙব আপনারা এখন আন্দোলন করছেন পূর্বে আন্দোলন করেছিলেন কিনা জি আমরা করেছি মানে এখন তো 20 দিন যাবত আন্দোলন করছেন এখন তো প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্বে যারা ছিলেন দায়িত্বে তখন আমরা আন্দোলন করেছিলেন 2018 সালের এপ্রিল মাস থেকে আমাদের এই আন্দোলন চলে আসছে আপনাদের দাবি মেনে যে তরুণ তরুণীরা মেধা সংগ্রামের জন্য
তোমাদের আন্দোলনের আজকে কততম দিন? 19তম দিন। এই উপদেষ্টা মহোদয় কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন? দেন নাই? উনি আমাদের নিয়ে গবেষণা করতে চেয়েছেন, গবেষণা করতে চেয়েছি। আমাদের নিয়ে গবেষণা করবেন। আমরা এখানে না খেয়ে মরি, উনি আমার গবেষণা করা মানে জাতির অর্থনীতির সম্ভাবনার উপর নিজেরাই তালা ঝুলিয়ে দেওয়া এবং যেই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্নই থেকে যাবে। এবং যেটা স্টুডেন্টরা, আমার প্রতিবন্ধী শিক্ষার্থীরা, গ্র্যাজুয়েটরা আমাকে বলেছেন, মাননীয় উপদেষ্টা তাদেরকে বলেছে যে এই তাদের নিয়ে কিছু করতে হলে তাকে গবেষণা করতে হবে এবং এই গবেষণা কী করতে হবে সেটা তিনি নিজেই ভালো জানেন। এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের বা প্রতিবন্ধী সমাজের এই অংশটাকে ডিল করার জন্য, অংশের সাথে কমিউনিকেশনের জন্য নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, যেটা ইউএন সিআরপিডি দ্বারা এই প্রোটোকলকে, কমিউনিকেশন প্রক্রিয়াকে যেটা ম্যান্ডেট দেওয়া হয়েছে, আমরা বাংলাদেশ রেটিফাই করেছি এবং সেটা মানতে আমরা আইনত বাধ্য। কিন্তু সেই প্রোটোকলের লঙ্ঘন করে যে ভাষা ব্যবহৃত হয়েছে, আমার প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী বা প্রতিবন্ধী গ্রাজুয়েটরা অপমানিত হয়েছে এবং তারা অধিকার চাইতে গিয়েছিল, তারা কোনো ভিক্ষা চাইতে যায় নাই। এবং আমাদের দেশের রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মেধার স্বাক্ষর গ্রহণ করে আসা এই অবহেলিত সন্তানরা খোলা আকাশের নিচে বসে আছেন, অনশন করছেন, রাজপথে শুয়ে আছেন, তাদের কান্না পৌঁছে না নিরাপত্তা বেষ্টনীর আড়ালে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত আলিশান সে যমুনা বা উপদেষ্টাদের ভবনে। যদি পরিবর্তনই আসতো, দেশে বৈষম্য মুক্ত হতো, তবে কেন আজও আইনি বাধ্যবাধকতা এসডিজির বৈশ্বিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তাদের অধিকারের কান্না সে আমাদের মেধাবী প্রতিবন্ধী গ্রাজুয়েট বৃন্দ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষরা অনশনে রয়েছে। সে বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা এই জুলাইয়ের যে স্মৃতিস্তম্ভ সহভাগে সে আন্দোলনের পাশেই আমি দেখছিলাম যে ঢাকার বুকে সেই তারুণ্যের রক্তে ভেজা মাটির ইতিহাস সাক্ষী হিসেবে শাহবাগে উঁচু করে দাঁড়িয়ে আছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। পাথরের বুকে ক্ষুদিত করা সেখানে লেখা রয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশ, শোনো মহাজন আমরা অনেকজন। একসময় বহু স্বপ্নবাজ তরুণের হৃদয়ে আশা জাগিয়েছিল এই বাণীগুলো, তারা রক্ত ঢেলেছিল এই বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে। অথচ আজ সেই পবিত্র স্মারক স্তম্ভের ছায়াতেই নিদারুণ এক বৈপরীত্য দেখে একজন বিশেষ একজন শিক্ষা বিজ্ঞানের একজন প্রতিবন্ধিতা বিষয়ক অধ্যাপক হিসেবে, গবেষক হিসাবে আমার এই করুণ কাহিনী দেখে আমার কান্না হচ্ছে। সেখানে টানা 19 দিন ধরে একদল অধিকার হারা, অথচ মেধাদীপ্ত তরুণ তরুণী খোলা আকাশের নিচে দিন গুনছেন, যারা প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সদস্য। উচ্চশিক্ষা নামক দুর্গম পথ তারা পাড়ি দেওয়ার পরও তাদের হাতে জোটেনি কর্মসংস্থান চাবিকাঠি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সের ডিগ্রি পাওয়ার পরেও তাদের নিয়ে সন্দিহান, তারা সরকারি চাকরির যোগ্য কিনা। মাননীয় উপদেষ্টা, আপনি উপদেষ্টা হয়েছেন, অনেক যোগ্যতা আপনার রয়েছে এবং আমার প্রতিবন্ধী শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক পাশ করেছে, সার্টিফিকেট পেয়েছে নিজেদের মেধার জোরে। এবং আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতি লেখক নিয়ে তারা নিজেরা ব্রেইলে লিখতে পারে, কিন্তু আমরা দেই না, কারণ আমরা প্রতিবন্ধী, আমরা ব্রেইল বুঝি না। এই কারণে তাদেরকে আরেকজনকে নিয়ে লিখতে হয়। তারা মুখে বলে, সেই শ্রুতি লেখক লেখে, শুনে লিখে, অনেক সময় নিচের ক্লাসে ভুল বানান লিখে আমরা নাম্বার কমিয়ে দিই। তো দোষ তো তাদের নয়। তাহলে তাদের মেধা, সার্টিফিকেট অর্জন করেছে এত কষ্ট করে, এত স্ট্রাগল করে, তারা মেধার জোরে। আর কত প্রমাণ দিবে তারা সরকারি চাকরির জন্য যোগ্য কিনা? তারা অনার্স মাস্টার্স করেছে, কত প্রমাণ দিবে? আপনি ইলন মাস্ককে হয়তো চিনেন না, ইলন মাস্ক আজকে পৃথিবীর আইকন এবং ইলন মাস্কের স্টার ট্র্যাক পৃথিবী পরিবর্তন করে দিয়েছে। এটা কীভাবে হয়েছে? ইলন মাস্ক তার আত্মজীবনীতে স্টার ট্র্যাকের যে উদ্বোধনী অনুষ্ঠানে সে তার বক্তব্যে আত্মস্মৃতি বলছে সে একজন প্রতিবন্ধী এবং সে হয়তো বাংলাদেশে থাকলে আজকে আমাদের যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা মাস্টার্স করেছে, পাশ করেছে, সেটা করতে পারতো না। সে প্রাইমারি গণ্ডি পার হতে পারতো না। সে এই এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসেবিলিটির একটা গ্রুপ, অ্যাসপারাগাস সিনড্রোম শিশু ছিল এবং তার জীবন এই বঞ্চনা অবহেলার মাঝে রাষ্ট্র এবং তার পরিবার, সমাজ তাকে ইতিবাচকভাবে সাপোর্ট দেওয়াতে সে তার যে মেধা, সেই মেধা কাজে লাগিয়েছে এবং পৃথিবী পরিবর্তন করে দিয়েছে। একজন প্রতিবন্ধী এখানকার শিক্ষার্থীকেও যদি আমরা ইতিবাচক সুযোগ দেই, একজনও যদি এখানে তারা যথাযথ তাদের পোটেনশিয়ালিটিকে বিকাশ করতে পারে, আমাদের দেশকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। মাননীয় উপদেষ্টা, আপনি হয়তো জানেন না,
আল্লাহ মহান সৃষ্টিকর্তা যদি প্রতিবন্ধী মানুষকে সৃষ্টি না করতেন তাহলে আজকে আপনি এসি রুমে থাকতে পারতেন না, আজকে বিদ্যুতের আলো আপনি পেতেন না, আজকে অন্ধকারে পৃথিবী থাকতো, পৃথিবী 500 বছর পিছিয়ে থাকতো। এই প্রতিবন্ধী ব্যক্তিরা হাজার প্রতিবন্ধীর মধ্যে 1-2 জনও যদি আমরা তাদেরকে সুযোগ দিতে পারি, তাদের প্রতিভা বিকাশ করতে পারি, তারা পরিবর্তন করে দিতে পারে। টমাস আলভা এডিসন যদি না আসতেন তাহলে আমাদের পৃথিবী এই বৈদ্যুতিক এই বিষয় থেকে অনেক দূরে থাকতো। আমাদের এরকম হেলেন কেলার থেকে শুরু করে এরকম অনেক উদাহরণ রয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা মুখেই অধিকারের কথা বলি, কিন্তু আমরা বাস্তবে কি বলি? বাস্তবে আমরা সমাজে একটি গভীর বৈষম্যমূলক চিত্র তাদের এই যে 19 দিনের আন্দোলন আমাদের সামনে তুলে ধরেছে। তাদের চাকরির এভাবে দিনের পর দিন বসে থাকা মানবাধিকারের লঙ্ঘন দেশে হলে কি হতো? আমাদের 2013 সালের প্রতিবন্ধী অধিকার আইন তাদের কর্মসংস্থান অধিকার এবং উন্নত বিশ্ব হলে এখানে এতদিনে এই সকল মিডিয়া সেখানে ঝাঁপিয়ে পড়তে হতো রাষ্ট্রের প্রধানতম নিউজ এবং এটা হতো রাষ্ট্রের ব্রেকিং নিউজ। এটা সমস্ত জনগণকে এটা বেচিত করছে, কিন্তু আমার দেশে মেইন মিডিয়া বা মূলধারার মিডিয়াগুলা সেখানে যাচ্ছে না। 19 দিন ধরে আমার শিক্ষার্থীরা, প্রতিবন্ধী এই মেধাবীরা তারা খোলা আকাশের নিচে রাত্রি কাটাচ্ছে, দেখার কেউ নাই, তাদের কান্না কেউ শোনে না। কারণ এখানে আমাদের দেশের মিডিয়া নেতিবাচক সংবাদের পিছনে দৌড়ায়। আমাদের দেশের মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর জন্য সংবাদ করে। প্রতিবন্ধী ব্যক্তিদের তো না আছে ক্ষমতা না তার, এবং আমাদের মনে নেতিবাচক যে এবিলিটি এবং ডিসএবিলিটি যে ডিসকোর্স থাকে, সেই ডিসকোর্সের কারণে আমরা নিজেদেরকে এবল ভাবি, তাদেরকে ডিসেবল, তাদের নিয়ে কিছু করা আমাদের জন্য লাভজনক বিনিয়োগ নয় মনে করি, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, সরকারকে বিনীত দৃঢ়ভাবে আহ্বান জানাই, এই আন্দোলনকারী গ্রাজুয়েটদের যে 5 দফা দাবি এটা সম্পূর্ণ যৌক্তিক এবং আইনের দৃষ্টিতে 36 ঘন্টায় এটা পূরণ করা সম্ভব। এটার জন্য 4 বছর বসে থাকা লাগবে না, কোনো রকেট সায়েন্স হওয়া লাগবে না, শুধু আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন করেন। দাবিগুলোকে শুধু করুণার দৃষ্টিতে দেখবেন না, বরং এটাকে অধিকারের দৃষ্টিতে দেখেন, বরং জাতীয় উন্নয়নের অংশ হিসাবে বিবেচনা করুন। তাদের চাকরি নিশ্চিত করা কেবল একটি সামাজিক দায় নয়, এটি দেশের উৎপাদনশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। অবিলম্বে তাদের জন্য স্থায়ী, কার্যকর, স্বচ্ছ কোটা পদ্ধতি বাস্তবায়ন করা এবং 2012 সাল থেকে যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে তাদের জন্য যে 1 ভাগ কোটা সংরক্ষিত রয়েছে সেটা হিসাব করতে আসুন, তাদের জন্য স্পেশাল বিসিএস পরীক্ষা গ্রহণ করা। এখন একটা বিসিএস পরীক্ষায় বলা হতে পারে রাষ্ট্র মেধাবীদের নিয়োগ দিবে, তারাও মেধাবী, কিন্তু তাদের প্রিলিমিনারি তারা পার হতে পারে না। সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে তারা অনার্স মাস্টার্স করেও পারে না। অনেকে রয়েছে তারা বড় বড় প্রোগ্রামারও রয়েছে আমার এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা, কিন্তু বিসিএস পারে না। কেন পারে না? প্রিলিমিনারিতে 60 মিনিটে 1 ঘন্টায় তাদের 100 এমসিকিউ, যেখানে গাণিতিক যুক্তি এবং রয়েছে। একজন তার থেকে নিচু গ্রেডের একজন শ্রুতি লেখক তাকে প্রশ্ন পড়ে শোনায় এবং হল রুমে যেখানে পরীক্ষা হয় খুব জোরে কথা বলতে পারে না, এবং আমার শিক্ষার্থী সেটা শুনে 4টা অপশান মনে রেখে উত্তর বলতে হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে কমিউনিকেশনের যে আমাদের সমাজের উচ্চ স্তরের যেমন একদম টপ লেভেলের তাদের ডিসেবিলিটি ওরিয়েন্টেশন নাই, যেটা স্কুল কলেজে বাধ্যতামূলক বিদেশে থাকতে হয় উন্নত বিশ্বে মানবিক দেশে, যেটা আমরা মানবিক দাবি করি, কিন্তু আমাদের আচরণ সেটা প্রকাশ করে না। আমাদের না থাকাতে এই শ্রুতি লেখকরা একটা সমস্যা তৈরি করে। যে আমার প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষার্থী যখন কলা বলছে সে কলকাতা লিখছে, বা ক বলছে সে উত্তর দিচ্ছে, তার নাম্বার মাইনাস হচ্ছে, সে টিকছে না। এতে তার মেধার উপরে কোনোরূপ সন্দেহ করার সুযোগ নাই, সিস্টেমের আমাদের সমস্যার জন্য সে চান্স পাচ্ছে না। তাহলে তাদের যদি কোঠা থাকে তাহলে তাদের কেন আমাদের এই অপ্রতিবন্ধী ব্যক্তিদের সাথে এই প্রিলিমিনারি পরীক্ষার অসম প্রতিযোগিতায় আমরা ঠেলে দিচ্ছি, মানসিক যন্ত্রণার মধ্যে দিচ্ছি? আর কত পরীক্ষা তাদেরকে দিতে হবে প্রতিবন্ধী হওয়ার কারণে? তাদের বঞ্চনার কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমাও আমাদের বৃদ্ধি করা উচিত। এই দাবিও তারা করেছে, গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। শ্রুতি লেখক পরীক্ষা সংক্রান্ত নীতিমালাগুলা প্রতিবন্ধী বান্ধব হওয়া দরকার, এবং ইউএন আইন, মানবাধিকার আইন এবং বাংলাদেশের 2013 সালের আইন অনুযায়ী রিজনেবল অ্যাকোমোডেশন এবং ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাদের পরীক্ষা, তাদের যে কোনো চাকরি, যে কোনো অধিকারের বিষয়ে অবিলম্বে তাদের স্থায়ী, কার্যকর, স্বচ্ছ চাকরি পদ্ধতি করা, এবং এই চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদে চলমান একটি আন্দোলন কর্মসূচির 19তম দিনের এই দাবিগুলো যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের
দেশ এগিয়ে যাবে, বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক দেশ হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বেশি ছড়িয়ে পড়বে। এবং আমরা UNCRPD 2006-এর আমরা করেছিলাম, 8 সালে 9 সালে রেটিফাই করেছিলাম। আমাদের এরকমই একটি ইন্টেরিয়াম সরকার ছিল ভূমিকায়, তারা এই দেশকে মানবিক দেশ হিসেবে প্রমাণ করার জন্য আমরা রিজার্ভেশন ছাড়াই UNCRPD বা যারা জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ, যেটা এই একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট বলা হয়, যার কারণে ভারত সহ বিশ্বের প্রায় 180টি দেশ তাদের আইন পরিবর্তন করতে হয়েছে। বাংলাদেশ অনেক দেশ সংবিধান সংশোধন করতে হয়েছে, ভারত সংবিধান সংশোধন করেছে UNCRPD কারণে। সেখানে আমরা রেটিফাই করে মেনে নেওয়ার আমরা বলেছিলাম। তাহলে তারা সেই দাবিগুলো করেছে, আমাদের মেনে নেওয়া এখন নৈতিক দায়িত্ব। তাদের আন্দোলনের মোট 5টি মূল দাবি উত্থাপন করা হয়েছে, যা প্রতিবন্ধী গ্রাজুয়েটদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান কাঠামোগত ত্রুটিগুলো তুলে ধরে দাবিগুলো বিশ্লেষণ করা দেখা যায়। 1, তারা বিশেষ নিয়োগের দাবি করেছে। প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকার শিক্ষিত কর্মসংস্থানের ব্যবস্থা করা একটা জরুরি মানবিক দাবি। এটি প্রমাণ করে প্রচলিত সাধারণ নিয়মের প্রক্রিয়া এই বিশেষ জনগোষ্ঠীর জন্য যথেষ্ট নয় এবং তাদের চাহিদা পূরণের রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। এবং আপনি মাননীয় উপদেষ্টা, আপনি হয়তো জানেন না, এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা সেই 2018 সাল থেকে আন্দোলন করছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগে যে পদের নাম ছিল রিসোর্স টিচার বা ব্রেইল টিচার, যে ব্রেইল শিখাবে দৃষ্টি প্রতিবন্ধী সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে, সেখানে অনার্স মাস্টার্স করা এবং বিএসএড ডিগ্রি করা, এমএসএড ডিগ্রি করা, অনার্স মাস্টার্সের পরে আমার এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেদন করে তারা রিটেনের টিকে ভাইবা দেওয়ার পরও তাদেরকে নিয়োগ দেওয়া হবে না, কারণ তারা প্রতিবন্ধী। কিন্তু এটা দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইলকে ভালো শেখাতে পারবে, যে জীবনে ব্রেইল দিয়ে পড়েছে, সেখানে অন্য কোনো কারণ রয়েছে, এই কোনো একটা ইন্টারেস্টের কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, যার বিরুদ্ধে তারা মামলা করেছে। 2, স্থায়ী কোটা সংরক্ষণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্থায়ী চাকরি কোটা সংরক্ষণ, যদিও ব্যানারে সুনির্দিষ্ট 1% কথা রয়েছে, তবে এটি আরও বাড়ানো দরকার। তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। শ্রুতি লেখক নীতিমালা আমাদের সংশোধন করা দরকার। আমাদের রিজনেবল অ্যাকোমোডেশন এবং আমাদের UNCRPD বা আন্তর্জাতিক মানবাধিকার আইনের UDL ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং নীতিমালার উপরে এবং সোশ্যাল জাস্টিসের উপর ভিত্তি করে বিদ্যমান শ্রুতি লেখক নীতিমালা সংশোধন করা দরকার। কারণ বিদ্যমান নীতিমালার কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। নীতিমালা সংশোধন করে শ্রুতি লেখক মনোনয়নের স্বাধীনতা নিশ্চিত করার দাবিটি তাদের পরীক্ষার প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াবে এবং এই পরীক্ষার প্রক্রিয়ার কারণে তাদের ন্যায্য কার্যকর যে দাবি চাকরির, সেই ক্ষেত্রে তারা বঞ্চিত হবে না। বিশেষ নিয়োগ, দৃষ্টি প্রতিবন্ধীদের করা সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ নিয়োগের দাবিটি সুস্পষ্ট এবং অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ এই কাজগুলো সম্পাদনের জন্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরাই সবচেয়ে উপযুক্ত। তাদের এই সুযোগ দেওয়া হলে একদিকে যেমন তার কর্মসংস্থান হবে, অন্যদিকে তেমন প্রতিষ্ঠান সঠিক কর্মী পাবে। এটা উপদেষ্টা আপনি শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে এই নিয়োগ আদেশ জারি করতে, তাহলে এটা কালকেই এটা সম্ভব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এই সার্কুলার অনুযায়ী অগ্রাধিকার দিতে, তাহলে কালকেই এটা সমাধান হয়ে যাবে। আবেদনের যে কোনো সরকারি চাকরিতে আবেদনে তাদের জন্য বয়স বৃদ্ধি করা এবং সরকারি চাকরিতে তাদের পড়াশোনার অনেক স্ট্রাগল করতে হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে 35 বছর করে তাদের দাবিটি দীর্ঘদিনের বঞ্চনা, বিলম্বিত কর্মসংস্থান প্রচেষ্টার ফল। উচ্চশিক্ষা শেষ করার পর চাকরিতে প্রবেশের সুযোগ সীমিত হলে তাদের মধ্যে হতাশা, অর্থনৈতিক দুর্বলতা বাড়ে। আমি বলতে চাই, একটি ক্ষেত্রে আমরা যাই বলি না কেন, ইন্ডিয়ার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের এই ক্ষেত্রে শ্রদ্ধা করতে হয়। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন, সেটাকে আমরা অনুসরণ করতে পারি এবং তা বাস্তবায়ন করতে খুব বেশি আমাদের সংস্কার আমাদের মিটিংয়ে আমাদের নোট অফ ডিসেন্ট বা পাল্টা মতামতের দরকার নাই, কারণ এটা আন্তর্জাতিক, আমাদের সাংবিধানিক যে এই মূলনীতি, আন্তর্জাতিক আমাদের যে কমিটমেন্ট, তার অধীনেই আমরা এটা করতে পারি। মোদি যেটা করেছেন ইন্ডিয়াতে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের জন্য আলাদা মন্ত্রণালয় করেছেন, যেটা আমাদের দেশে দীর্ঘদিনের দাবি এবং সাবেক প্রধানমন্ত্রী যখন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও এক যুগ আগে তিনি একটি ভিত্তিফলক উদ্বোধন করেছিলেন, যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক
অধিদপ্তরের ভিত্তিফলকে তিনি নাম ফলক উন্মোচন করেন, কিন্তু সেটাও আমাদের সময়ের অ্যাবলদের তথাকথিত আমলাতন্ত্রের জটিলতায় আটকে গেছে। এবং আমরা একটা জিনিস জানি যে এই প্রতিবন্ধিতার বিষয়টি হলো কোনো কল্যাণের বিষয় নয়, কারণ পৃথিবী এখন রাইট বেসড অ্যাপ্রোচে তাদের অধিকার বাস্তবায়নের জন্য তারা করুণা চায় না চলে এসেছে। এখানে আমরা তাদের কোনো করুণা বা তাদের কল্যাণ ওয়েলফেয়ার করছি না, কিন্তু আমাদের দেশে এখনও রুলস অফ বিজনেসে এই বিষয়টিকে এখনও ওয়েলফেয়ার হিসাবে দেখা হচ্ছে। যতদিন আমরা ওয়েলফেয়ার দেখব, যতদিন আমরা তাদের প্রতি শুধু সহানুভূতি দেখাবো, সিম্প্যাথি থাকবে, ততদিন অবস্থার পরিবর্তন হবে না, রাষ্ট্রের জিডিপিতে তারা কোনো অবদান রাখতে পারবে না। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, এটা রুলস অফ বিজনেসে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এক আদেশই পারেন প্রতিবন্ধিতাকে ওয়েলফেয়ার থেকে বের করে এটাকে অধিকারের ভিতরে নিয়ে আসা, তাদের বিষয়গুলোর জন্য আলাদা কমিশন বা আলাদা মন্ত্রণালয় গঠন করা, এবং প্রতিবন্ধিতার ব্যক্তিকে আমার বিষয়গুলোকে যদি আমরা এমপ্যাথির দৃষ্টিকোণ থেকে মাননীয় উপদেষ্টা দেখতেন যে আমার সন্তান যদি আজকে প্রতিবন্ধী হতো, সে যদি মাস্টার্স পাশ করে বেকারত্বে ঢুকে মরতো, আমার কেমন লাগতো? যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে রাস্তাঘাটে মানুষের টিজিং বুলিংয়ের শিকার হতে হতো, কেমন লাগতো? এবং তাদের মানবেতর জীবনযাপন করা লাগতো, কেমন লাগতো? স্টুডেন্টদের ব্রেইলে তাদের পড়তো একটি ব্রেইল কাগজের দাম গত 2 বছরে প্রায় 200 ভাগ বেড়েছে, কিন্তু তাদের কোনো স্কলারশিপ বা বৃত্তির টাকা তেমন বাড়েনি, এবং তাদের পারিবারিকভাবে তারা ততটা সচ্ছল না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা অপ্রতিবন্ধী তারা বিভিন্ন টিউশনি করতে পারেন। আমার এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেই টিউশনি করার সামর্থ্য থাকলেও আমরা নেতিবাচক মানসিকতার কারণে তাদেরকে আমাদের সন্তানদের পড়ানোর জন্য আমরা তাদেরকে ভরসা করি না এবং দিই না, তারা সেটাও পাচ্ছেন না। তাহলে তারাও মানুষ। তাহলে আমাদের এই প্রতিবন্ধীর চাকরি প্রত্যাশী এই গ্রাজুয়েট পরিষদের আন্দোলনের বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকারের সাথে সম্পর্কিত। তাদের দাবিগুলো সমাজের পিছিয়ে পড়া একটি অংশকে মূল স্রোতে ফিরিয়ে আনার এবং তাদের মেধার যোগ্যতা কাজে লাগানোর পথ খুলে দেবে। সরকারের উচিত হবে এই শিক্ষিত যোগ্য নাগরিকদের দাবিগুলো কেবল মানবিক দৃষ্টিতে না দেখে অধিকারের দৃষ্টিতে দেখা, আন্তর্জাতিক মানবাধিকার আইনের কাঠামোতে দেখা, রাষ্ট্রীয় 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইনের কাঠামোতে দেখা, এবং জাতীয় উন্নয়নের অংশ হিসাবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি সত্যিকারের সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা আমাদের দেশে সম্ভব হবে। এবং আমাদের দেশে সম্ভব হবে আমরা যদি দেখি, ফ্রান্সে বাধ্যতামূলক কোটা রয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি প্রতিবন্ধী ব্যক্তিদের সেই কোটা পূরণ না করে, তাহলে যেই প্রতিষ্ঠানে 20 জন অধিকে বেশি কর্মী রয়েছে তাদেরকে মোট কর্মী 6% প্রতিবন্ধী নিয়োগ করতেই হবে, নতুবা ক্ষতিপূরণ দিতে হবে। জার্মানিতে তা রয়েছে। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতে সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 4 ভাগ কোটা বাধ্যতামূলক সংরক্ষণ করা রয়েছে। আমরা মনে করি প্রতিবন্ধীরা প্রশাসন ক্যাডার বা ফরেন অ্যাফেয়ার্সে যেতে পারবে না, কিন্তু ইন্ডিয়াতে প্রতিবন্ধীদের অ্যারোনটিক স্পেস ইঞ্জিনিয়ারিং পর্যন্ত তারা পড়ছে, তারা কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে। এবং ভারতে মোদি মহোদয় ভারতে প্রতিটা প্রভিন্সে এবং একদম রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ন্যায়পাল নিয়োগ করেছেন, যাকে বলা হয় ন্যাশনাল ডিসেবিলিটি হাই কমিশনার বা ডিসেবিলিটি হাই কমিশনার, যার জুডিশিয়ারি পাওয়ার রয়েছে। এবং কয়েক বছর আগে একটি ঘটনা ঘটেছে, সেই একটা শুনানিতে তিনি আইআইটির প্রধানকে ডেকেছেন, যিনি একজন রিনাউন্ড বিজ্ঞানী এবং তিনি একজন প্রকৌশলবিদ। তাকে ডেকে সেই ডিসেবিলিটি হাই কমিশনার জানতে চেয়েছেন যে প্রতিবন্ধিতার আপনার প্রতিষ্ঠানে যে 4 ভাগ কোঠা রয়েছে সেই স্টুডেন্টদের সেটা পূরণ হলো না কেন। তখন এই প্রতিষ্ঠান প্রধান আইআইটির এই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেই প্রতিষ্ঠানের প্রধান বলার চেষ্টা করেছেন, এটা আমাদের করার কি আছে, কেউ তো এখানে সে যোগ্যতা পায়নি। তখন হাই কমিশনার বলে, এই যে ডিসেবিলিটি হাই কমিশনার রুলিং দিয়েছে, আগামী বছর যদি এই কোটা আপনি পূরণ করতে না পারেন, এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই রাষ্ট্রের কমিটমেন্ট কোটা আপনাকে পূরণ করতে হবে, আপনি খুঁজে আনবেন, নতুবা আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা বা রুল ইস্যু করব। তারপরের বছর দেখা গেল ঠিকই আইআইটিতে সেই ডিসেবিলিটি কোটা পূরণ হলো। আমাদের দেশে কোথাও ডিসেবিলিটি কোটা পূরণ হয় না। আমাদের শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ, সেটা এখনও আমরা এডুকেশন লেভেলে স্ট্যান্ডার্ডাইজড। সেই 2000 সালে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বিশেষ শিক্ষা বিভাগের, তখন সিডিডির সাথে ডক্টর নিরাফত আনামের নেতৃত্বে আমরা স্ট্যান্ডার্ডাইজড কাজ করেছিলাম।
এখন এটা আরও অনেক ব্যাকডেটেড হয়ে গেছে এবং এই দীর্ঘ বছরে সেটা আপডেট হয় নাই, যে কারণে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের এই কমিউনিকেশন বা ভাষার এই যোগাযোগের এই সমস্যার জন্য তাদের হায়ার এডুকেশানে পাওয়া যায় না। তারা তো মেধা আছে, তারা তাদের সাইন ল্যাঙ্গুয়েজ ইশারার হাতের মাধ্যমে ইশারার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে। আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইলের মাধ্যমে লিখতে পারে। আমাদের অটিস্টিক চাইল্ড যারা রয়েছে, অটিস্টিক যারা ব্যক্তি রয়েছে, তারা অত্যন্ত মেধাবী, আইকিউ হাই হয়, তারা অল্টারনেটিভ কমিউনিকেশন আমাদের যোগাযোগ করতে পারে। কিন্তু এগুলা আমার আপনার মতো যারা সো কল্ড অপ্রতিবন্ধী বা সমাজের আমরা যারা নীতি নির্ধারকরা রয়েছি, যারা এসি রুমে বসে আমরা ওই প্রতিবন্ধীদের সাথে প্রতিবন্ধীদের জন্য আমরা নীতি নির্ধারণ করি, তারা আমরা জানি না। তাহলে আমরা প্রতিবন্ধী, তারা নয়। তারা তাদের অধিকার চায়, ক্ষতিপূরণ চায়। এটা ইন্ডিয়ার আইনে বলা হয়েছে যে দিস ইজ দ্য কম্পেনসেশন, দিস ইজ নট any welfare, this is not any favor of the state to the people with disability. This is the compensation of the state to the people with the disabilities that the state did for the last 100 years to the people with disabilities. তাদেরকে সামনে যদি আমরা আনতে না পারি, এই আনতে না পারলে আমাদেরই লস হবে। এবং তাদের জন্য রিজনেবল অ্যাকোমোডেশন আইনের বাধ্যতামূলক করার আইনটা আমাদেরকে এইটাকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ বিল্ডিং কোডে রয়েছে যে অ্যাক্সেসিবল প্রতিষ্ঠান করা, র্যাম্প করা, অ্যাক্সেসিবল টয়লেট থাকা, কম্পিউটার সফটওয়্যার ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি থাকা এবং তাদের জন্য ফ্লেক্সিবল সময়সূচি থাকা, এটা আমাদেরকে অবশ্যই এই বাস্তবায়নের দিকে অফিস অর্ডার দিয়ে সম্ভব। এবং কয়েকদিন আগে আমি মাননীয় পরিবেশ উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি একটি কথা বলেছেন যে আমাদের সরকারি যে কোনো বিল্ডিং বা ভবন হলে এখন থেকে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর্কিটেকচারের মাধ্যমে হবে। ঠিক তদ্রূপ আমার নতুন করে এই পরিবেশ উপদেষ্টা তো নতুন করে আদেশ জারি করতে চাচ্ছেন, যেটা অলরেডি রয়েছে বাংলাদেশ বিল্ডিং কোড, যেখানে অ্যাক্সেসিবল প্রতিবন্ধীদের জন্য করার কথা রয়েছে, সেইটা আমরা বাস্তবায়ন চাই, যাতে আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে অ্যাক্সেসিবল পায়। আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো দলের নয়, কোনো আদর্শের নয়, তারা এই রাষ্ট্রের জনগণ, তারা এই রাষ্ট্রের বঞ্চিত 15% মানব জনগোষ্ঠী। তাদেরকে জনসম্পদ করতে না পারলে তারা বোঝা হবে, অর্থনীতির জন্য আমাদের বোঝা হয়ে যাবে। প্রতিবন্ধী গ্রাজুয়েটদের সর্বশেষে বলতে চাই, গ্রাজুয়েটদের চাকরি দেওয়াকে সরকারের জন্য বাড়তি বোঝা বা দায় হিসাবে দেখা উচিত নয়, বরং তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হলে দেশের মানব সম্পদ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে, যার রেট অফ রিটার্ন অনেক বেশি। এই শিক্ষিত নাগরিক যখন কর্মক্ষেত্রে প্রবেশ করেন তখন তারা শুধুমাত্র তাদের পরিবারের দারিদ্র্য দূর করেন না, বরং দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করেন এবং কর প্রদানের মধ্যে অর্থ শক্তিশালী করেন। আবার ইলন মাস্কের মতো এই যে আমাদের সুপার আইকিউ সম্পূর্ণ যে প্রতিবন্ধী ব্যক্তিরা, যাদের আল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ কারো যদি একটি সেন্সকে সমস্যা করে, তার সেন্সের সমস্যা হয়, যেমন তার চোখ নষ্ট, চোখ কাজ করে না, হাত বা সে শোনে না, তখন আল্লাহ তাকে ইপিএস বলে, এক্সট্রা পার্সোনাল সেন্সরিকে সে এক্সট্রা ইপিএসকে অত্যন্ত শক্তিশালী করে দেন তাকে, এবং সেটাকে যদি ব্যবহার করার আমরা ইতিবাচক পরিবেশ তৈরি করি, তাহলে আমাদের সকল অ্যাবলদের থেকে এই ডিজেবল স্টুডেন্টরা, ডিজেবল ব্যক্তিরা, এই যে যারা ডিজেবল রয়েছেন, তারা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। অন্ধকার ভেদ করে তাই আলোয় আসা এই গ্রাজুয়েটদের সংগ্রাম, তাই ন্যায্যতা রয়েছে, ন্যায়সঙ্গতা। সরকারের উচিত অবিলম্বে এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনের পথে এগিয়ে যাওয়া। তাই আমরা সবাই আমরা আশা করি একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ব, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সকলের মতো সাংবিধানিক অধিকার এনজয় করবে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এক ভাগ সংরক্ষিত কোঠায় শুধু তারা নিজেদের মধ্যেই কম্পিটিশন করবে এবং তারা চাকরির আসনে বসে তাদের মেধা এই কণ্ঠে চলে প্রতিবাদের সাজ। তুমি আমায় ডাকো, আমি আছি খবরের ভিতর, জেগে আছি।